6 নম্বর প্রশ্ন। তো এইটাতে বলছে যে নিম্নের বরফ খণ্ডটি, স্যার এই জায়গাটা একটা বরফ খণ্ড দেখতে পাইতেছো, এ পাত্রে একবার মিশানো হলো, একইভাবে এই খণ্ডটাকে বি পাত্রে মিশানো হলো। তো গতে বলছে পাত্র এ তে বরফ খণ্ডটির প্লবতা নির্ণয় করো। স্যার এই ভাষাটা এখানে লেখা আছে, শীটে ভালো করে দেখো, প্লবতা চাইছে। কি চাইছে স্যার? প্লবতা। তো প্লবতার সূত্র কিন্তু আমরা জানি স্যার, প্লবতার সূত্র কি? এফ বি সমান সমান রো ভি জি। প্লবতার সূত্র কি স্যার? রো ভি জি। তাহলে ঘনত্ব হবে কার? তরলের। ঘনত্ব হবে কার? তরলের। এইখানে বলছে পাত্র এ তে এই বরফ খণ্ডটা নিয়ে এ পাত্রে ছাড়তে। আবার বলতেছি এই বরফ খণ্ডটা নিয়ে এ পাত্রে ছাড়তে। ঠিক আছে, পাত্র এ তে বরফ খণ্ডটির প্লবতা নির্ণয় করো। তো আমি যে প্লবতা বের করব, সেই প্লবতার সূত্রে ঘনত্ব হয় তরলের। কোন পাত্রের? তরলের। এ পাত্রে। স্যার কোন পাত্রে? এই যে এ তে। এ পাত্রে আছে পানি, তাহলে ঘনত্ব হবে পানির, অর্থাৎ 1000। আবার বলতেছি প্লবতার সূত্র একটাই, সেটা রো ভি জি। এই রো ভি জি এইখানে ঘনত্বটা আমরা বসাই তরলে। এই বরফ খণ্ডটাকে এ পাত্রে ছাড়া হয়েছে, এ পাত্রে পানি আছে, এই যেখানে বলা আছে পানি, তাই ঘনত্ব হবে তরলের, তরল পানি, পানির ঘনত্ব বসাইছে 1000। আয়তন হয় স্যার বস্তুর, আয়তন হয় কার? বস্তুর। আচ্ছা ঠিক আছে, এখানে স্যার একটু কথা আছে, আয়তন হবে কার? বস্তু। আচ্ছা এখানে ভালো করে একটু খেয়াল করো, বস্তুকে বরফ, তাহলে বরফের আয়তনটা আমি একটু বের করি। বরফের আয়তন, বরফের আয়তন, আয়তন। এখন বরফটা কি টাইপের? এইখানে প্রশ্নে বলছে যে, এই যে বলছে 8 সেন্টিমিটার কিউব দৈর্ঘ্যের ঘনকাকৃতির বরফখণ্ড। তাহলে স্যার এই যে বরফখণ্ডটা এখানে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে ঘনকাকৃতির। আর ঘনকাকৃতির মানে ঘনকের আয়তন, আয়তন নির্ণয় সূত্র এ কিউব। তাহলে বরফের আয়তন, বরফের আয়তন হইতেছে এ কিউব। বরফের আয়তন স্যার এ কিউব, বরফের আয়তন হইতেছে এ কিউব সমান সমান এ, যেটা কিনা এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হইতেছে 8 সেন্টিমিটার। তাহলে এই যে 8 সেন্টিমিটার থেকে মিটারে নিলে 100 দ্বারা ভাগ, তার উপরে আমরা একটা কিউব দিতেছি। তাহলে কিন্তু স্যার আমরা ওই সম্পূর্ণ বরফের আয়তন বের করে ফেলতে পারলাম, সম্পূর্ণ বরফের আয়তন বের করে ফেলতে পারলাম। তাহলে 8/100 তার উপরে কিউব। স্যার এটা হয় 5.12 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউব। এইটা হইতেছে স্যার আমাদের বরফের আয়তন। কিন্তু আমি আয়তনটা সবসময় তো বলি আয়তন হয় বস্তুর, তাহলে আয়তনটা এখানে বসাই দিলাম না কেন? স্যার ভালো করে খেয়াল করো, ধরো এটা একটা পাত্র, এই পাত্রের ভিতর তরল আছে, আমরা একটা বস্তু চিন্তা করলাম, এই যে স্যার ভালো করে খেয়াল করো, এই যে বস্তুটা, এখন খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ এই যে এই বস্তুটা যখন এই তরলে দিলাম, তখনই হইতেছে এই পাত্রের পানিগুলা এই বস্তুটাকে উপরের দিকে একটা ধাক্কা দেয়, এটাকেই আমরা প্লবতা বলি, ঊর্ধ্বমুখী লব্ধি বল যেটা। তো এই প্লবতা হিসাব করার সময় আমরা যখন বলি রো ভি জি, ঘনত্ব বসাই তরলের, আয়তনটা কিন্তু স্যার বসাই হইতেছে এই বস্তুটার আয়তন, আয়তনটা বসাই কিন্তু বস্তুর আয়তন। এবং আমরা ধরে নেই বস্তুটা হইতেছে সম্পূর্ণ পানির নিচে আছে, বস্তুটা সম্পূর্ণ পানির নিচে আছে, যার কারণে আমরা বলি যে এইখানে এই আয়তনটা হবে হইতেছে বস্তুর। কারণ বস্তু যদি সম্পূর্ণ পানির নিচে থাকে, তাহলে বস্তুর আয়তন অপসারিত পানির আয়তনের সমান। অপসারিত পানির আয়তন আবার কি? অপসারিত পানির আয়তন আবার কি? অপসারিত পানির আয়তন আবার কি? এই বস্তুটা যদি তরলে ডুবাই, তাহলে কিছু পরিমাণের পানি সইরা যাবে, ওইটাই অপসারিত তরলের আয়তন, যেটা কিনা এই ভি। এবং আমার কথা হচ্ছে যে যেহেতু বস্তুটা সম্পূর্ণ ডোবা, তাই পুরা বস্তুটার আয়তনই আমরা এই সূত্রে বসাই। কিন্তু ভালো করলে খেয়াল করলে দেখবা এটা কিন্তু বরফ, বরফ ঢালতেছি কিসে? পানির ভিতরে। বরফ কিন্তু পানির ভিতরে 100% ডুইবা থাকে না। তাহলে আমরা আয়তনটা পুরো বস্তুর কখন বসাবো? যখন বস্তুটা পুরো তরলের ভিতর ডুবন্ত অবস্থায় থাকবে। কিন্তু এইখানে কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত না। কতটুকু নিমজ্জিত আমরা কিন্তু জানি, এই যে দেখো, অর্থাৎ একটা
বরফের একটা বরফের 12/11 অংশ থাকে পানির নিচে। বরফের কত অংশ পানির উপরে থাকে? এই পুরো বরফটারে আমরা যদি 12 ভাগ করি, 12/1 অংশ থাকবে পানির উপরে আর 11 অংশ থাকবে স্যার পানির নিচে। তাহলে এই ভি এর পরিচয় হইতেছিল কিন্তু থিওরির ক্লাস খুব ভালো করে দেখতে হবে যে একটা বস্তু তরলে নিমজ্জিত করলে, ধরো পানি দ্বারা ভর্তি, এখন তরলে ডুবাইতেছি, বস্তু ডুবাইতেছি, কিছু পরিমাণ পানি সইরা যাইতেছে, তাহলে যতটুকু আয়তনের পানি সরে গেল ওইটাই ভি। কিন্তু আমরা আর্কিমিডিস নীতির বেলায় পুরো ডুবন্ত বস্তুর বেলায় চিন্তা করি, তাহলে পুরা বস্তুটা যখন ডুবে যাবে তখন বস্তু ততটুকু আয়তনের পানি সরাই ফেলবে যতটা বস্তুর আয়তন, যার কারণে আমরা প্রায় বলি আয়তন হয় বস্তু। আচ্ছা, এখন বরফ তো আর 100% ডুবে নাই, তাহলে বরফের যতটুকু অংশ পানির নিচে অতটুকু আয়তনে বরফ সরাইতে পারছে, মানে পানি সরাই ফেলছে। তাহলে বরফের কতটুকু আয়তন পানির নিচে, ওই আয়তনটাই আমি এখানে বসাবো, যেহেতু বরফ 100% পানির নিচে থাকে না। তাহলে স্যার বরফের কতটুকু অংশ পানির নিচে থাকে? 12/11 অংশ। তাহলে বরফের টোটাল আয়তনের 12/11 অংশের আয়তনই আমি এই জায়গাটার মধ্যে বসাবো। তাহলে আমরা যেই লাইনটা লিখবো, বরফের 12/11 অংশ, 12/11 অংশ পানির নিচে থাকে, পানির নিচে থাকে। তাহলে সুতরাং আয়তন হইতেছে এই বরফ খণ্ডের যে টোটাল আয়তন 5.12 × 10⁻⁻⁴, এই টোটাল আয়তনের সম্পূর্ণ আয়তনটাই পানির নিচে না, পানির নিচে কতটুকু আয়তন, টোটাল আয়তনের 12/11 অংশ হইতেছে পানির উপরে, টোটাল আয়তনের 12/11 অংশ হইতেছে পানির উপরে। তাহলে এটা হইতেছে 5.12 × 10⁻⁻⁴ × 11/12। এটা মানটা আসে স্যার 4.69 × 10⁻⁻⁴ মিটার কিউব। ওকে, তাহলে স্যার 4.69 × 10⁻⁻⁴ × j এর মান 9.8। তাহলে স্যার ফাইনালি আমরা একটা প্লবতা পাইলাম × 1000 × 9.8। এটা আসে স্যার 4.59 মানে হইতেছে স্যার 4.6 নিউটন। এই হইতেছে স্যার আমার গোয়ের অ্যান্সার। তো স্যার আমরা ফিনিশিংটা যদি একটু দেই, গোয়ের প্লবতা সূত্রের অভিযোগ ঘনত্ব হবে তরলের 1000, জি এর মান 9.8, আয়তন একটু ঝামেলা, পুরো বরফ খণ্ডটা বলছে ঘনক আকৃতির, তাহলে পুরো বরফের আয়তন ঘনকের আয়তনে কিউব, 100 দিয়ে ভাগ দিছি, মিটারে নিছি পুরো আয়তন। কিন্তু আমরা যে প্রায় বলি এই প্লবতা সূত্রে আয়তন হয় বস্তুর, আমরা ধরেই নেই ওই বস্তুটা তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত। কিন্তু বরফের যখন পানিতে ডালবো, বরফ কিন্তু 100% পানিতে নিমজ্জিত থাকে না, বরফের 12/11 অংশ থাকে পানির নিচে। তাহলে স্যার এখানে ভি এর মান বসাইতে হবে বরফের যে আয়তনটা পানির নিচে। তাহলে স্যার পুরো বরফের আয়তন, এই যে পুরো বরফের আয়তনের 12/11 ভাগ থাকে পানির নিচে, আর তাহলে এই 11/12 দিয়ে যখন গুণ করছি, এই যে আয়তনটা টোটাল আয়তনের থেকে এই আয়তনটা হইতেছে পানির নিচে, আর যতটুকু পানির নিচে ওইটাই হইতেছে ভি এর জায়গায় বসাইছি। ঠিক আছে, ঘ নাম্বার অঙ্কে যেটা বলছে বরফ খণ্ডটি গলে গেলে পাত্রের পানির উচ্চতা ও কেরোসিনের উচ্চতার কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে আমরা এই পাত্রে একটু দেখি, এই পাত্রে পানি আছে 1 লিটার, এই বস্তুটা বরফটা যখন পাত্রে ঢালবো তখন বরফ গলে পানিতে পরিণত হবে, তখন পানির উচ্চতা কিছুটা বাড়বে, এটা নিয়েই কথা বলছে যে উচ্চতার কোনো পরিবর্তন হবে কিনা। হ্যাঁ অবশ্যই হবে, একটা বরফ, এইখানে তো পানির উচ্চতা আছেই স্যার, এই যে এতটুকু পানি আছে, বরফটা যদি এই পাত্রে দেই, এই বরফটা যদি গলে যায় তাহলে পানির উচ্চতাটা কিছুটা বাড়বেই, সেটাই বলছে উচ্চতার কোনো পরিবর্তন হবে কিনা। তো স্যার আমরা আগে দেখি এখানে কতটুকু ভরের বরফ আছে, তাহলে আমরা ওই বরফের ভরটাকে বের করতে চাইতেছি। তাহলে বরফের ভরটাকে বের করি, মাইপা দেখি কতটুকু ভরের বরফ আছে। তো রো ইজ ইকুয়াল টু হইতেছে স্যার m/v, m ইজ ইকুয়াল টু হইতেছে রো ভি। স্যার যেহেতু আমরা ভর বের করব বরফের,
তাহলে আমার ঘনত্বটাও বসাইতে হবে বরফের ঘনত্ব। স্যার বরফের ঘনত্ব কত? 920। স্যার বরফের ঘনত্ব কত? 920 কেজি পার মিটার কিউব। এটা কিন্তু বরফের নিজের ঘনত্ব। আচ্ছা, বরফের আয়তন টোটাল কতটুকু আয়তন আছে বরফের? এই যে বরফের টোটাল আয়তন, যেটা কিন্তু আমরা বের করছি, এই যে বের করে রাখছি 5.12 ইন্টু 10⁻⁻⁴। তাহলে কিন্তু স্যার বরফ আইসিই আইসের ভরটা আমরা পাই, 920 ইন্টু 5.12 ইন্টু 10⁻⁻⁴। আইসের ভর পাইছি 0.4714 কেজি। এটা স্যার কার ভর? আইসের ভর। আবার বলতেছি, এইখানে কতটুকু ভরের বরফ আছে এটা বের করতে চাই। তো আমি দেখলাম যে বরফের ঘনত্ব আয়তন দেওয়া আছে, আবার বরফের ঘনত্ব তো আমি জানি, তাহলে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এই সূত্র থেকে বরফের কতটুকু ভরের বরফ আছে এটা বের করি। তো ঘনত্ব, বরফের ঘনত্ব মুখস্থ 920, আর পুরো বরফের আয়তন তো বের করছি। তাহলে বরফ আছে হইতেছে 0.4714 কেজি, এত কেজি ভরের বরফ। এখন স্যার এই যে এতটুকু বরফ, এই যে এত ভরের যে বরফ, এই বরফটা তো গলবে, এই বরফটা তো গলবে, এই বরফটা, এই যে বরফটা আছে, এই বরফটা তো গলবে। গইলেই কি হবে? পানি হবে। পানি হইলে এই পাত্রের পানি, আর এই যে বরফ গইলা পানি হইলে পানির উচ্চতা বেড়ে যাবে। তাহলে আমরা একটু দেখি, এই যে যতটুকু বরের বরফ আছে, এই বরফটা যদি গলে, গইলা যদি পানিতে পরিণত হয়, তাহলে সেই পানির আয়তন কত হবে? কারণ স্যার আমি আয়তন তো যোগ করতে পারবো, তাই না? এই পাত্রে পানি আছে 1 লিটার, এখন আমার কাছে এতটুকু বরের বরফ আছে, এই বরফটা গইলা যখন পানি হবে, সেই পানির আয়তন কত আমি বের করব। তাহলে আমরা একটু লিখতে পারি এইভাবে, যে বরফ গলে পানিতে, হ্যালো স্যার 1 মিনিট পর ফোন দিই স্যার, 1 মিনিট। বরফ গলে পানিতে পরিণত হলে আয়তন। স্যার আমরা তো বরফের ভর বের করলামই, এখন বরফ গইলা যখন পানি হবে তখন আয়তন তো বলতে পারো, বরফের আয়তন তো দেওয়াই আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বরফ যখন সম্পূর্ণ বরফ গইলা পানিতে পরিণত হবে, তখন কিন্তু বরফের আয়তন আর পানির আয়তন সমান হবে না। ঠিক আছে, বরফের যে আয়তন, এই বরফ যখন গইলা পানি হবে তখন আয়তনে কিন্তু পরিবর্তন আসবে। তাহলে সেই আয়তনটা আমরা বের করতে চাইতেছি। এই যে লিখছি বরফ গলে পানিতে পরিণত হলে আয়তন, সূত্র কিন্তু রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি? এম বাই রো। এইবার আমার জমাট বরফ যখন গইলা পানি হইছে, সেই পানির আয়তন আমি বের করব। আমার কতটুকু ভরের বরফ গলছে, এই এম বরফের ভর 0.4747,104 ডিভাইডেড বাই ঘনত্ব। এইবার আমি ঘনত্বটা কিন্তু, ভর কিন্তু বরফের বসাইছি, কিন্তু ঘনত্ব বসাবো কার? পানির ঘনত্ব বসাবো। কেন পানির ঘনত্ব বসাবো? পানির ঘনত্বটা বসাইলেই আমি আয়তনটা, পানির আয়তন পেয়ে যাবো। তাহলে পানির ঘনত্ব কত? 1000। আবার বলতেছি, আমি কিন্তু আমার কাছে জমাট বাঁধা একটা বরফ, ওই বরফ গইলা যে পানি হবে, সেই পানির আয়তন বের করতে চাইতেছি। এই বরফ গইলা যে পানি হয়েছে, ওই পানির আয়তন হইতেছে ওই বরফের ভর ডিভাইডেড বাই ঘনত্ব হবে পানির, কারণ এখন আমি পানির আয়তন কনসিডার করতে চাইতেছি। তাহলে স্যার আমার যে আয়তনটা বের হবে, এই আয়তনটা হইতেছে 0.47 ভাগ 1000। আচ্ছা স্যার এইখানে আসো, এইখানে আয়তনটা বলছে 4.71 ইন্টু 10⁻⁴। স্যার এই আয়তনটা হইতেছে মিটার কিউবে। আমি এটারে 10⁻⁻6 দ্বারা গুণ করব। 71 ইন্টু 10⁻⁴ ইন্টু 10⁻⁶। কেন 10⁻�6 দ্বারা গুণ করলাম? কারণ মিটার কিউবের মানকে 10⁻�6 দ্বারা গুণ করলে এটা সেন্টিমিটার কিউব হয়ে যায়। তাহলে স্যার ইন্টু 10⁻⁶, 4.71 ইন্টু 10⁻⁴, সরি স্যার আমরা 10⁻6 দিয়ে গুণ করব।
সরি -6 না, আমরা গুণ করব 10⁶ দিয়ে গুণ করলে মিটার কিউবটা সেন্টিমিটার কিউবে চলে আসে, এটা আসে 471 সেন্টিমিটার কিউব। এইবার স্যার দেখো এই এ পাত্রে যে পানি আছে ওই পানির আয়তন হইতেছে 1 লিটার। এ পাত্রে থাকা পানির আয়তন স্যার এ পাত্রে থাকা যে পানি সেই পানির আয়তন হইতেছে ভি, এটা 1 ডে এটা 2 ডে, সেটা হইতেছে 1 লিটার। 1 লিটার মানে 1000 মিলিলিটার। স্যার 1 মিলিলিটার মানে 1 সেন্টিমিটার কিউব, 2 মিলিলিটার মানে 2 সেন্টিমিটার কিউব, যত মিলিলিটার তত সেন্টিমিটার কিউব, তাহলে 1000 মিলিলিটার মানে 1000 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এরপরে আমরা এই জায়গাটা একটু মুছি। এই এখন একটু ভালো করে খেয়াল করো, এই পাত্রে এই এ পাত্রের ক্ষেত্রে যেই কথা সত্য হবে বি পাত্রের ক্ষেত্রে একই কথা সত্য হবে। স্যার এ পাত্রে পানি আছে স্যার 1 লিটার, ঠিক আছে, এ পাত্রের জন্য যে কথা সত্য বি পাত্রের জন্য একই কথা সত্য। তাহলে এ পাত্রের ক্ষেত্রে এই যে এখানে এ পাত্রে 1 লিটার পানির জন্য স্যার আয়তন সমান সমান কি ক্ষেত্রফল গুণ উচ্চতা। স্যার এখানে একটু খেয়াল করো, আমি যদি আয়তনের হিসাবটা করি যে এই পাত্রে কতটুকু আয়তনের পানি আছে, এই আয়তন সমান সমান এ পাত্রের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সাথে স্যার আমরা উচ্চতাটা গুণ দিয়ে দিব। স্যার ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ দিলে এ পাত্রের পানির আয়তনের পরিমাণটা হিসাব করা হয়ে যাবে। তাহলে স্যার এইখানে এই যে উচ্চতা এইচ সমান সমান ভি ডিভাইডেড বাই এ, উচ্চতা এইচ সমান সমান ভি হইতেছে স্যার আমার আয়তন, কতটুকু আয়তন পানি আছে যে 1 লিটার মানে 1000 মিলিলিটার ডিভাইডেড বাই আমার ক্ষেত্রফল হইতেছে এই যে এ। আবার বলতেছি এই পাত্রে যখন 1 লিটার পানি ছিল তখন সেই 1 লিটার পানির জন্য আয়তন হইতেছে ক্ষেত্রফল গুণ উচ্চতা, ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ দিলে আয়তন বের হবে। স্যার আয়তন হইতেছে এই পাত্রে থাকা সম্পূর্ণ পানির আয়তন, ক্ষেত্রফল হইতেছে এই পাত্রের ক্ষেত্রফল, উচ্চতা হইতেছে এই যে এই হাইটের। তাহলে স্যার কতটুকু হাইট পর্যন্ত পানি আছে এটা বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা যেটা করলাম বরফ যোগ করার স্যার বরফ যোগ করার পর ভি ইজ ইকুয়াল টু এ ইন্টু এইচ। এখন এইচ সমান সমান ভি বাই এ, এখন এইচ সমান সমান আয়তন আগে ছিল 1 লিটার পানির জন্য 1000 মিলিলিটার লিখতে পারছি, এখন তো বরফ যোগ করছি, তাহলে স্যার আমার আয়তন কিন্তু আরো বাড়বে। কতটুকু বাড়বে? আগে থেকে ছিল 1000 মিলিলিটার, নতুন করে বরফের আয়তন, এই যে বরফ গলে পানিতে পরিণত হলে আয়তন, নতুন করে কতটুকু আয়তন পাইছি 471 ডিভাইডেড বাই পানির উচ্চতা বাড়বে, নতুন বরফ যখন গলবে পানির উচ্চতা বাড়বে, এই ক্ষেত্রফলের তো চেঞ্জ হবে না, তাই না? এই কারণে ক্ষেত্রফল কিন্তু আমি এই রাখছি। তাহলে স্যার এই উচ্চতাটা আমরা h1 ধরি, এই উচ্চতাটা আমরা h2 ধরি। অবশ্যই 1000 মিলিলিটার পানির জন্য যতটুকু হাইট থাকবে বরফ যোগ করার পর আয়তন বেড়ে গেছে, তাহলে h2 এর মানটা আরো বাড়বে। তাহলে স্যার h2 এর মানটা আরো বাড়বে। আচ্ছা ওকে স্যার, বাড়লে এবার আমরা h2 ভাগ h1 করি, h2 ডিভাইডেড বাই h1, অর্থাৎ ভাগ করছি মানে 1000 রে 1471 বাই a ভাগ করছি, যার মানে এটা উল্টায় যাবে, উল্টায় গেলে a ডিভাইডেড বাই 1000। তাহলে h2 সমান সমান আমার একটা মান আসবে 1471 ভাগ 1000। স্যার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমার এ আর এ কিন্তু কাটাকাটি চলে গেছে, তাই না? তাহলে h2 সমান সমান যেটা হয় এটা হয় 1.471 আর h1 হইতেছে এই যে, স্যার h1 হইতেছে পূর্বের উচ্চতা, অর্থাৎ 1000 লিটার পানি থাকাকালীন সময় যে হাইট, সেই হাইটের 1.471 গুণ হইতেছে নতুন উচ্চতা,
অর্থাৎ নতুন উচ্চতা মানে ওই যে বরফ যোগ করার পর যে উচ্চতা। তাহলে H2 হইতেছে বরফ যোগ করার পর পানির উচ্চতা, এটা হইতেছে বরফ যোগ করার আগে যে উচ্চতা ছিল তার 1.471 গুণ। এখানে বলছে উচ্চতার কোনো পরিবর্তন হবে কিনা, 1.471 গুণ বাড়ছে, শতাংশতে নিলে আবার ওই যে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের এইখানের কাজটা কি করছি, আমাদের কোনো ডাটাই দেওয়া নাই। তাহলে আমরা এই প্রসেসে, অর্থাৎ আমি যদি একবার সামারি টানি, এখানে লাস্ট আমার ঘর এখান থেকে শুরু হয়েছে বরফের ভর, এই যে স্যার বরফের ভর পাইলাম এম আইস, দেন হইতেছে বরফ গলে যখন পানিতে পরিণত হয়েছে সে আয়তন পাইলাম, আগের পানির আয়তন 1 লিটার মানে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটারের সাথে আমরা এই আয়তনটা যোগ করলে বরফ গইলা পানি হওয়ার পর নতুন আয়তন পাবো। এখন আমার এ পাত্রে থাকা পানির আয়তন হইতেছে 1000 সেন্টিমিটার কিউব, সে 1000 সেন্টিমিটার কিউবের জন্য উচ্চতা হইতেছে H1, আর বরফ যোগ করার পর উচ্চতা হইছে H2, H2 আমি H1 দিয়ে ভাগ করে আমরা দেখলাম বরফ যোগ করার আগের যে উচ্চতা সেই উচ্চতার সাথে 1.471 দিয়ে গুণ করলে নতুন উচ্চতা হয়, যেটা কিনা বরফ গইলা পানিতে পরিণত হওয়ার পরের উচ্চতা।